প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান অন্যদৃষ্টিতে। আমরা সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলবো। দুজন অতিথি আছেন। সাম্প্রতিক বিষয়ের মধ্যে রাজনীতি, সমাজ, অর্থনীতি সবই থাকবে। প্রথমে একটু অতিথিদের সাথে পরিচিত হয়নি, তারপর আমরা আলোচনা যাব। আমার পাশে আছেন অধ্যাপক আরাফাত, তিনি ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এরপরে আছেন জনাব আহমেদ আজম খান, তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, জনাব আরাফাত এবং জনাব আহমেদ আজম খান। জনাব আরাফাত, সাম্প্রতিক বিষয় নিয়ে শুরু করে আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন সরকারের 4 বছর পূর্তি উপলক্ষে। তিনি এই সরকারের সময় উন্নয়ন এবং অন্যান্য চিত্রগুলো তুলে ধরেছেন। পাশাপাশি 4 বছর পূর্তির পরে নানা বিশ্লেষণও আছে, 1/11 নিয়ে নানা মূল্যায়নও চলছে। এর মধ্যে আমরা দেখেছি বেশ কিছু জরিপও হয়েছে পত্রপত্রিকার পক্ষ থেকে। সেই জরিপগুলোতে নানা রকম মিশ্র চিত্র উঠে আসছে। আমি সব নিয়ে প্রথমে একটু আপনার মন্তব্য চাই, তারপর আলোচনায়, পুরো আলোচনায়। প্রধানমন্ত্রীর ভাষণটি আমি দেখেছি, সেই লম্বা একটি ভাষণ দিয়েছেন এবং ভাষণের মধ্যে আসলে পলিটিক্যাল ইস্যুগুলোর চেয়ে উনি অর্থনৈতিক ডেভেলপমেন্ট এবং সরকারের কাজ, অ্যাচিভমেন্ট, এগুলো নিয়েই তথ্যপদ্ধ ভিত্তিক যে ইস্যুসগুলি উনি উঠিয়ে ধরেছেন, প্রেজেন্ট করেছেন বেসিক্যালি। তো আর এগুলো নিয়ে তো মোটামুটি আমরাও ট্র্যাক রাখার চেষ্টা করি, ফাইন্ড আউট করার চেষ্টা করি। তো আসলে যেটা হচ্ছে, এটা শুনে যেটা আমার মনে হচ্ছে বা ওভারঅল আমার অ্যাসেসমেন্ট হচ্ছে, গভর্নমেন্টের ব্যাপারে যদি বলি, ডেভেলপমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে দিস গভর্নমেন্ট ইজ enormously successful government. But at the same time, the party in government is equally failure. ব্যাখ্যা করবেন গভর্নমেন্ট যদি is enormously successful, but the party which is মানে running the government is equally failure. কারণ হচ্ছে তাদের যে অ্যাচিভমেন্ট গুলি, সেগুলো পার্টি প্রপারলি কমিউনিকেট করতে পারেনি কিন্তু জনগণের মধ্যে। এটা কি দলের ব্যর্থতা মনে করছেন? অ্যাবসলিউটলি। কেন? কারণটা কি? দেখুন, মানে আপনি যখন প্রমোশন কাকে বলে বা মার্কেটিং যেটা আর কি, এটা কিন্তু ইটস নিডেড ইন পলিটিক্স। আপনার প্রোডাক্টটা ভালো, কিন্তু আপনি এটা মানুষকে বুঝাতে পারছেন এটা ভালো। আপনি কাজ যদি না করেন তাহলে আপনি কিভাবে বোঝাবেন? কিন্তু অ্যাচিভমেন্ট গুলো আছে। আপনাকে কয়েকটা উদাহরণ দিই, ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে দিই। 2006 সালে আমাদের পার ক্যাপিটা ইনকাম ছিল $425, এখন আমাদের $800 পার ক্যাপিটা ইনকাম। বাংলাদেশ 47th লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের রেমিটেন্স আর্নিং ছিল $6.5 বিলিয়ন, এখন এটা অলমোস্ট $14 বিলিয়ন, ডাবলের বেশি হয়েছে। আমাদের এক্সপোর্ট গ্রোথ ডাবলের বেশি, প্রত্যেকটা কিন্তু ডাবলের বেশি হয়েছে। এই যে বিষয়গুলি ঘটছে। তারপর আপনার ইনস্টিটিউশনাল রিফর্মস হয়েছে কিছু, যে দেখুন আপনি দুদক, এটা অনেক কথা আছে। আমি তো এক্সপেক্ট করি না যে দুদক আমেরিকা বা ইউকেতে যে এই ধরনের প্রতিষ্ঠানগুলি যেমন বিহেভ করবে ওরকম করবে। দুদক প্রতিষ্ঠিত হয়েছিল বিএনপির আমলে, উই নো দিস ইজ হিস্টোরিক্যালি ফ্যাক্ট। বাট আজকে এসে দুদক এই অল্প সময়ের মধ্যে দুদকের যে কার্যক্রম দেখেন, যে অ্যাক্টিভিটি, আমরা মন্ত্রী মিনিস্টার লেভেলের লোকজনগুলোকে দেখছি যাদের এগেনস্টে অভিযোগ আসছে, এই মিডিয়ার বিকাশ, মানুষের সচেতনতা সবকিছু নিয়ে, তাদেরকে দুদকের বারান্দায় হাঁটাহাঁটি করতে দেখছি আমরা। এটা আনহার্ড অফ, বাংলাদেশের হিস্ট্রিতে এগুলো হয়নি। আপনি এই যে তথ্য কমিশন প্রতিষ্ঠার মাধ্যমে দেখুন, এই যে তথ্য আইনটা যে করা হলো, এখানে এই পার্লামেন্ট কিন্তু করেছে এবং নিজেকে তারা কাঠগড়ায় দাঁড় করালো, মানে বাধ্য করছে এই আইনের আওতায় সরকারিভাবে যে কার্যক্রম হয়, দেশের জনগণের রাইট আছে তথ্য নেয়ার এবং এটা দিতে বাধ্য থাকবে। এই ধরনের রিফর্মসগুলি পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনি বলেন, পার্লামেন্টারি যে স্ট্যান্ডিং কমিটিগুলি, সেগুলোও কিন্তু কোয়াইট অ্যাক্টিভ। এবং তারা আবার এই যে আপনার এনভায়রনমেন্টাল মিনিস্ট্রি যে কমিটি আছে, তারা পাবলিক হিয়ারিং করে। এনার্জি রেগুলেটরি কমিশনের কথা বলি, বিদ্যুতের দাম বাড়াচ্ছে, কমাচ্ছে, সব গভর্নমেন্ট বাড়িয়েছে, কিন্তু আওয়ামী লীগ, বিএনপি নির্বিশেষে। এবং এই বাড়ানোটা কিন্তু আসলে প্রয়োজনে বাড়াতে হয়, কিন্তু এটা বিরোধিতা করা হয় পলিটিক্যাল কারণে, জাস্ট টু টেক অ্যাডভান্টেজ অফ ইট। আমি বোথ দ্য সাইডে কথা বলছি, কিন্তু এই যে এই প্রসেসটা এখন কিভাবে হচ্ছে দেখেন, এনার্জি রেগুলেটরি কমিশন মানুষের কথা শুনছে, স্টেক হোল্ডারদের কথা শুনে, তারপরে গভর্নমেন্টের সর্বশেষ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সময় হয়নি সেটা, যে কারণে এনার্জি রেগুলেটরি কমিশন নিজেরাই বলছে তারা এম্বারাসড। আচ্ছা, ফাইন, এটার জন্য উই ওয়ান্ট টু ক্রিটিসাইজ দেম। কেন ক্রিটিসাইজ করছি? যে প্র্যাকটিসটা কখনোই ছিল না, সেটা শুরু করার পরে তারা করেনি বলে আমরা ক্রিটিসাইজ করছি। সরাসরি সব জায়গা থেকে যদি আপনাকে একটা প্রশ্ন করে তারপর আমাদের ওখানে কাজ আছে, আপনি বলছেন পার্টি ইন পাওয়ার ফেইল, সরকারের ব্যর্থতা, সরকারের সাফল্যগুলো তুলে ধরতে। তো সেই পার্টি তো একই রকম রয়ে গেল, একটা কনফারেন্স হলো, পার্টিতে তো কোনো এমন কোনো পরিবর্তন আসলো না। সেটা কি পার্টি চিফ বুঝলেন না? সেটা তো আমার জন্য বলা মুশকিল। মানে আমি রেজাল্ট দেখে বলবো, এন্ড জাস্টিফাইজ দ্য মিনস। আমার কথা হচ্ছে, when I see যে so much of achievement, so many, বাংলাদেশ মতন এরকম একটা দেশে 4 বছরে অনেক কিছু করে ফেলা সম্ভব না। আপনি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টগুলি দেখেন না। আমি কিছুদিনের জন্য দেশের বাইরে ছিলাম, আসার পরে দেখি একটা ফ্লাইওভার হয়ে গেছে, মানে এই যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে, তারপর হাতিঝিলের প্রজেক্টগুলি ওপেন করেছে না। এখন যেটা হচ্ছে যে
করতে যে পারছে না, মানুষের অনেকের মধ্যে যে বিভ্রান্তি। আপনি পোলের কথা বলেছেন, ডেইলি স্টার, প্রথম আলোতে, এখানে বর্তমান সরকারে যারা আছে তারা কিন্তু এখনো সমকাল অনেকেই করেছে, পোলগুলোতে বলছে তারা এখন এগিয়ে আছে, যেটি দেখাচ্ছে, কিন্তু তাদের অ্যাচিভমেন্টের জায়গাগুলো যদি প্রপারলি কমিউনিকেট হতে, তাহলে হয়তো আরো বেশি এগিয়ে থাকতো। সেই জায়গা থেকে আমাদের জনগণ, আপনার কি মূল্যায়ন 4 বছর পরে? ধন্যবাদ তারকা সঞ্চালক শ্যামল দত্ত, ধন্যবাদ জনাব এ আরাফাত, ধন্যবাদ এটিএন এর দর্শক। যে প্রশ্নটা আপনি করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী 4 বছরের উন্নয়নের জন্য যে দীর্ঘ বক্তব্য রেখেছেন এবং উন্নয়নের কথা বলেছেন, আমি মনে করি যে সরকারের 4 বছরের সম্পূর্ণ একটা ব্যর্থ দলিল মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে সাফল্যের দলিলে রূপান্তর করে বক্তব্যটা রাখবেন সেই চেষ্টাটা করেছেন, কিন্তু সম্ভব হয়নি, মানুষ সেটা গ্রহণ করেনি এই জন্যেই যে উন্নয়ন বলতে আমরা দেখেছি যে প্রথম বছর থেকেই যে ব্যর্থতা শুরু, একেবারে বিডিআর মিউটিনি থেকে আপনি শুরু করেন, তারপরে 33 লক্ষ বিনিয়োগকারী যে পথে বসে গেল, এখনো মাননীয় অর্থমন্ত্রী তাদেরকে স্টুপিড বলেন, মানে যা খুশি তাই বলেন, একেবারে পাগলের প্রলাপের মতো সেটা করলেন। তারপরে যে পদ্মা সেতুর যেভাবে ডুবে গেল আন্তর্জাতিকভাবে, সারা বিশ্বে আমরা একেবারে চোর হিসাবে খ্যাত হয়ে গেলাম, এই যে ব্যর্থতা। এরপরে আপনি বলেন এই যে আপনার ডেস্টিনির যে দুর্নীতি, তারপরে হলমার্কের যে দুর্নীতি, তারপরে এই যে একটার পর একটা ঘটে যাওয়া ব্যর্থতা, এই ব্যর্থতাগুলো মানুষ কিন্তু তাদের চোখের সামনে দৃশ্যমান দেখতে পাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী কি করে 4 বছরের সাফল্য দেখছেন সেটা মাননীয় প্রধানমন্ত্রী দেখতেই পারেন, কিন্তু বাংলাদেশের মানুষ দেখছে 4 বছরে একটা ব্যর্থ সরকার, যে সরকার গণতান্ত্রিক কার্যক্রম করতে ব্যর্থ হচ্ছে, বিরোধী দলের গণতান্ত্রিক কার্যক্রমকে প্রতিনিয়ত বাধা দিচ্ছে, যে সরকার এই যে আরাফাত সাহেব বললেন যে হাতিরঝিলের এত সুন্দর প্রকল্প উদ্বোধন করলেন, একেবারেই এটা একটা ভুল তথ্য। কারণ হাতিরঝিলের এই প্রকল্প আগের সরকারের আমলে নেয়া, আগের সরকারের তহবিল, আগের সরকার শুরু করা, এর আগের সরকার, আমি পূর্বের সরকারের কথা বলছি, নেওয়া সমস্ত কিছু, আমি পূর্বের সরকারের কথা বলছি। আর এই সরকারের আমলে ধারাবাহিকভাবে যে কাজগুলো হয়েছে সেগুলো আগের সরকারের শুরু করা কাজ, এই সরকারের সেখানে কোনো কৃতিত্ব নেই। কৃতিত্ব হলো এই সরকার শুধু ফিতা কেটেছে মাত্র, এটাকে এই সরকারের উন্নয়নের কৃতিত্ব কোনোভাবেই বলা যায় না। আপনি দেখেন 90% কেন, আপনি 100% কাজের কথা বলেন, কিন্তু কাজটা শুরু করে দিয়েছে তো আগের সরকার, ফান্ডটা অর্থাৎ তহবিলটা সংগ্রহ আগের সরকারের, সমস্ত কিছু 97 এ আজম ভাই, আই ক্যান শো ইউ দ্য ডকুমেন্টস। শুধুমাত্রই এই সরকার যে তদারকি টুকি করেছে এবং শুধু ফিতা কেটেছে, আর কিছু হয়নি। কাজেই এটা আমি বলবো সরকারের একটা রুটিন ওয়ার্ক ছাড়া আর কিছু না। আপনি দেখেন রাজনৈতিক ক্ষেত্রে এই সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের যে একটা পথ তত্ত্বাবধায়ক সরকার, সেটাকে সরকার বিলুপ করেছেন। এখন রাজনৈতিক সহিংসতার পথ বেছে নিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ছাত্রলীগ যুবলীগকে বলছেন তোমরা মাঠে নেমে প্রতিরোধ করো। এই যে আমরা একটা ধূম্র জালের মধ্যে আছি, এই যে যুদ্ধাপরাধীর বিচারের নামে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে যুদ্ধাপরাধীরও বিচার চাই, মানবতা বিরোধী অপরাধীরও বিচার চাই, কিন্তু এই যে স্কাইপি আলোচনার স্কাইপি যে কেলেঙ্কারি, এরপরে আমরা যুদ্ধাপরাধীর বিচার কি দেখছি? আমরা চাই যে মুক্তিযুদ্ধ একটা দেশে একবারই আসে, এই দেশটা চিরকাল থাকবে স্বাধীন আমরা আশা করি, এবং মুক্তিযুদ্ধ আমাদের সর্বোচ্চ অহংকার, সর্বোচ্চ অর্জন। সেই মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছে সেই যুদ্ধাপরাধের বিচার কি একটা কলঙ্কিত দলিল হবে, না যুদ্ধাপরাধীর বিচার একটা স্বর্ণোজ্জ্বল ইতিহাস হবে? কারা যুদ্ধাপরাধের বিরোধিতা করেছে সে সময়? আমাদের যুদ্ধের বিরোধিতা করেছিল কারা? যারাই করে থাকুক, যেমন 195 জন তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছে। ছিলেন, আপনি তো নিশ্চয়ই জানেন। হ্যাঁ, আমি জানি। যারা 195 জনকে ডিটেক্ট করা হয়েছে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানে, তাদের বিচার হয়নি। এখন যাদের বিচারের কথা উঠেছে তারা যদি সত্যিকারে যুদ্ধাপরাধী বা মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকে অবশ্যই বিচার হবে, আমি সেটারই পক্ষে। কিন্তু এই স্কাইফি কেলেঙ্কারির পর এটা পুনর্বিচার না করাটা কি হবে? একটা
কলঙ্কিত অধ্যায় হবে। আমি মনে করি একজন মুক্তিযোদ্ধা হিসেবে যে সঠিক নির্ভেজাল নিরপেক্ষ যুদ্ধাপরাধী বা মানবতা বিরোধী অপরাধীর বিচার হোক, যে বিচার বাংলাদেশের ইতিহাসে একেবারে স্বর্ণোজ্জ্বল ভাবে লেখা থাকুক। কাজেই এই সমস্ত ব্যর্থতার ভেতর দিয়ে এই সরকারের 4 বছর শেষ হয়েছে। আর আপনি বলেছেন ওই যে ইয়ের কথাটা বললেন যে 1/11 কথাটাও আলোচনায়, যে 1/11 কথা বললেন, 1/11 একটু পরে আসি, কারণ ওটা উনি জবাব দেননি। আপাতত যেটা বলেছেন, উনি বলছেন যে এটা একটা ব্যর্থতার 4 বছর দলিল ছিল সেটা। না, আমি আজম ভাইয়ের ব্যাপারটা বুঝি, বিকজ ওনার জায়গা থেকে আসলে এটা বলাটাই খুবই স্বাভাবিক। কেন স্বাভাবিক? বিকজ উনি তো একটি পার্টির সাথে সম্পৃক্ত সরাসরি ভাবে, এবং আমাদের মাননীয় বিরোধী দলের নেত্রী উপদেষ্টা, সেই জায়গা থেকে ওনাদের পলিটিক্যাল যে স্ট্যান্ডটা হবে গভর্নমেন্টের এগেইনস্টে প্রোপাগান্ডাটা সেগুলো কি সত্যি বলছেন না মিথ্যা বলছেন? সরকারের শেয়ার মার্কেটের কথা বলছেন, এখানে আমি শেয়ার মার্কেটের কথা বলছেন, উনি হলমার্কের কথা বলছেন, ডেস্টিনির কথা বলছেন। আমি তথ্যভিত্তিক কথা বলি। আমি এখানে আমি যেটা বলি, তথ্য দিয়ে আমি কাউন্টার করি। হলমার্ক, ডেস্টিনি যে ব্যাপারগুলি দেখেন, এরকম দুর্নীতি আমি তো বলবো আজকে নজির তৈরি হচ্ছে, তাদেরকে বিচারের আওতায় আনা হয়েছে। পৃথিবীর সব দেশেই তো এই ধরনের বড় বড় দুর্নীতি হয়েছে। বাংলাদেশে কি হতো, এই দুর্নীতিগুলি হলে বিচারের আওতায় আসতো না। এই ধরনের হলমার্ক আর ডেস্টিনির কথা যেমন শোনা যায়, এগুলো কিন্তু প্রুভেন না একটাও। এখন কিন্তু বিচারের আওতায় আছে। বিচার আইনের মানুষ আজম ভাই আমার চাইতে ভালো জানেন যে আপনি একজন এটা প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত নিরাপদ, তাই তো? সেই জায়গা থেকে বলি, কিন্তু প্রথমে তো আগে বাজারের রুমারগুলি আসে বা আপনার ইনফরমেশন আসে, তারপরে না আপনি বিচার আওতায় আনেন। হলমার্ক, ডেস্টিনির মতন হাওয়া ভাবনা একটা পপুলার নাম ছিল, কিন্তু আমরা কি দেখেছি এগুলো বিচার আওতায় আসতে? এগুলো তো বিচার আওতায় আসছে, এটা তো গভর্নমেন্টের ক্রেডিট, তারা ছেড়ে দিচ্ছে না তো। কাকে ধরে এই ঘুরাচ্ছে না আপনি বলেন, ইন্টারোগেট করছে না এবং দুদকের বারান্দায় হাঁটাচ্ছে না এবং তারপর জেলে পাঠাচ্ছে না? তো দিস ইজ দ্য ক্রেডিট অফ দিস গভর্নমেন্ট আমি বলবো, বা ওভারঅল বাংলাদেশের একটা ক্রেডিট, যে একটা এটা এর চেয়ে আরো ভালো দেখতে চাই আমরা চাই যে দুদক আরো শক্তিশালী হোক, আরো স্বচ্ছ হোক, আরো এফেক্টিভ হোক, আরো গভর্নমেন্টের ইনফ্লুয়েন্সের বাইরে আসুক, এটা আমরা চাই। কিন্তু যতটুকু হয়েছে এটুকু কিন্তু একটা ইম্প্রুভমেন্ট আমি এভাবে দেখতে চাই। হাতিঝিলের প্রজেক্টের কথা বলি, এটা 97-এর প্রজেক্ট যেটি চিন্তা করা হয়েছিল। ইন্টারেস্টিংলি 2001 থেকে 2006 রুটিন ওয়ার্কটাও করা হয়নি। এটা হচ্ছে তথ্য পদ্ধতিভিত্তিক সত্য কথা, এটা আমি কোনো পার্টিজান পয়েন্ট অফ ভিউ থেকে বলছি না, ইট ক্যান বি ডকুমেন্টেড। তারপরে 111-এর গভর্নমেন্ট যখন আসছে, তারা তো সামরিক ব্যাকআপ গভর্নমেন্ট, ও তো ইলেকশন করে আসেনি এবং মানুষের কাছে যাইতেও হবে না। তারা চিন্তা করেছে 2-1টা কাজ তারা শুরু করে দিবে, তারা করেছে, কিন্তু 10%ও তো করেনি। তো এই গভর্নমেন্ট এসে তো পুরোটা শেষ করলো। এবং আপনার যে এই কুড়িলের ফ্লাইওভার বা যাত্রাবাড়ি, এটা তো পুরোটাই গভর্নমেন্ট শুরু করে এই গভর্নমেন্টই শেষ করছে। এটা তো কোনো রুটিন ওয়ার্কও না, এগুলো ভিশনের ব্যাপার। হ্যাঁ, এবং পাওয়ার সেক্টরে যে ফ্লাইওভারটা শেষ হয়েছে, হ্যাঁ শেষ, সেটাই বলছি। আপনার পাওয়ার সেক্টরে যে দুরবস্থা, 2009 সালে এসে আমাদের রিয়েল প্রোডাকশন ছিল 3200 থেকে 3500 মেগাওয়াট মাত্র। স্বাধীনতার পর থেকে এখন এসে যখন এই গভর্নমেন্ট ক্ষমতা আসলো, পাওয়ারের আমরা প্রডিউস করছি 3500 মেগাওয়াট। বোঝেন, 4 বছরের মাথায় এসে আমরা প্রডিউস করছি 6500। সারা জীবন যা প্রোডাকশন তার ডাবল হয়েছে 4 বছরে। এটাকে আপনি কি বলবেন? আচ্ছা, আমাদের যখন একটা জিনিস বলছেন যে তিনি বলছেন যে তিনি মুক্তিযোদ্ধা এবং সেই জায়গায় চান স্বচ্ছ বিচার। স্কাইপির পরে এটি পুনর্বিচার ছাড়া এটি কলঙ্কজনক। যারা ওই যুদ্ধাপরাধ করেছে, যারা অন্যায় করেছে, তাদের মতন একই অন্যায় আমরা করতে চাই না। আমরা এখানে প্রতিশোধ চাচ্ছি না, আমরা বিচার চাচ্ছি। স্বচ্ছতার সাথে বিচার করে শাস্তিযোগ্য হলে বিচার শাস্তি দিতে হবে। সেই জায়গা থেকে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কিন্তু আমি গভর্নমেন্টকে ক্রেডিট কোথায় দিই জানেন? 40 বছর লাগলো এই বিচারটা প্রক্রিয়া শুরু করতে। বিএনপি তো ইনিশিয়েটই করেনি, গভর্নমেন্ট তো ইনিশিয়েট করেছে। যেহেতু দীর্ঘদিন পরে এসে এটা বিভিন্ন কারণে গভর্নমেন্ট বিভিন্ন জায়গায় হোঁচট খাচ্ছে, হয়তো ফাইন, তারপরে শুদ্ধ করে নিতে হবে। স্কাইপি যে ঘটনাটা ঘটেছে, এটাকে আমিও নিন্দা জানাই। সেটাকেও আমাদের এটাকে অজুহাত খাড়া করিয়ে যুদ্ধাপরাধে বাঁচানোর প্রচেষ্টাটাকে না করে, রাদার স্বচ্ছতার জন্যই যাতে এটাকে স্ট্রেনথেন করা যায়, সেই চেষ্টাটা আমাদের করা উচিত। যুদ্ধাপরাধের বিচার আমরা চাই, যেটা আমি আজম ভাইয়ের সাথে বলতে চাই। ইভেন আমাদের মাননীয় বিরোধী দলের নেত্রীও বারে বার বলেন, বিএনপি থেকে বিভিন্ন জন বলেন, কিন্তু পরের মুহূর্তে যে কথাটা বলেন তখন আর মনে হয় না যে তারা চান। পরের মুহূর্তে আবার নিজামী সাইদি নাম ধরে বলেন তারা রাজবন্দী, তারা তাদের এগেইনস্টে মিথ্যা মামলা করে নেওয়া হচ্ছে। তাহলে কি করে বিশ্বাস করবো? চাই আর যদি জানি, তাহলে আপনারা তো এর আগে কতবার 3বার করেন। একজন বীর মুক্তিযোদ্ধা, উনিও বলছেন আজম খানের উপায় নাই, আজম খান ভাইয়ের উপায় নাই। কিন্তু যে জায়গায় উনি আছেন, যুদ্ধাপরাধী বিচার চাইতে পারবেন। আমি কিন্তু শুধু মুক্তিযোদ্ধা নই, আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও একজন মুক্তিযোদ্ধা, এবং এটা মুক্তিযোদ্ধারই দলেরই দল। এখন যে কথাটা উনি বললেন যে এই সরকার
হলমার্ক এবং ডেস্টিনি কেলেঙ্কারির বিচার করছে, আমরা বিচার হাওয়া আওতায় ভবনের এনেছে। বিচার করিনি। হাওয়া ভবনের দুর্নীতির একটা প্রমাণ আজ পর্যন্ত আসে নাই। আমি দিতে পারবো আর না। আপনি যদি দিতে পারেন আপনি মামলা করে এখনই ফেলেন না বলি। কেন? এখনই আর বলি। এই মামলা চলছে তো। হলমার্ক এবং এই ডেস্টিনি এই সরকার বিচারের জন্য আনেনি, আর দুদকও বিচারের জন্য আনেনি। কি জন্য ওই এনেছে? অনুসন্ধানী সাংবাদিকরা বের করে ফেলেছে, এখন বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে। এটা সেটা তো এই তখনও বের করেছিল সরকার আজম ভাই। বের করেছিল, সেটা মামলা করুন, মামলা করে দেখুন যে কয় টাকা হাওয়া ভবনের মাধ্যমে দুর্নীতি মামলা তো হয়েছে, চলছে তো। মামলা করুন, চলছে তো মামলা করে মামলা। দেখুন। আর আপনি বলছেন যে এই যে ফ্লাইওভার গুলো, এগুলো ভিশনের ব্যাপার, এগুলো নিছকই রুটিন ওয়ার্ক। কারণ না, না। সমস্ত ফান্ড এবং কাজ আপনি বলছেন যে 10 ভাগও শেষ হয়নি, তার মানে কি? তার মানে প্ল্যান প্রোগ্রাম করে কাজ শুরু করে দিয়েছে। যে কোনো সরকার আসবে শুধু রুটিন ওয়ার্ক করবে, এখানে কৃতিত্বের কিছু নেই। আর যে কথাটা আপনি আরেকবার বলেছেন, আমি আলোচনায় আনতে পারিনি, সেটা হলো যে এই যে যুদ্ধাপরাধীর বিচারের কথাটা যে বললেন, আমরা কিন্তু সব সময় বলেছি। উনি বললেন যে প্রথমে ম্যাডাম খালেদা জিয়া যখন যুদ্ধাপরাধীর কথা বলে তখন ভালো, আবার যখন বলে যে মুজাহিদ এবং ইয়েদেরকে রাজনৈতিক বন্দী হিসেবে রাজবন্দী। গ্রেপ্তার করা হয়েছে, কথাটা তো সত্যি। আমরা ওনারা কি রাজবন্দী? যুদ্ধাপরাধী আমার হিসেবে কথাটা শেষ করি, মামলা চলছে। ওনারা রাজবন্দী না, এখন নয়, কিন্তু তাদেরকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এই কথাটা কিন্তু অনেকেই জানেন না, দর্শকরাও জানেন না, আমরাও হয়তো অনেকে জানি না। যুদ্ধাপরাধীর হিসেবে তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। নিজামী এবং মুজাহিদকে গ্রেপ্তার করা হয়েছিল অন্য রাজনৈতিক মামলায়। ওই কথাটাই উনি এনেছেন। এদিক থেকে আমাদের কোনো অস্বচ্ছতা নেই। concerned হওয়ার দরকার আরেকটা নাই তো। কথাটা হলো যে শুধু একদল কেন, আজকে ওই 96 থেকে 2001 পর্যন্ত যে গভর্নমেন্ট ছিল আওয়ামী লীগের, তখন বিচার করেনি, কারণ তখনও কেবল জামাতের সাথে সখ্যতা কেবল যাচ্ছে। এখনো যদি জামাত তাদের পক্ষে থাকতেন তাহলে বিচারের প্রশ্ন আসতো না, যেহেতু জামায়াত বিরুদ্ধে এই জন্য এসছে কারণ আওয়ামী লীগের মধ্যেও যুদ্ধাপরাধী আছে, তাদের কিন্তু কোনো তালিকাও হচ্ছে না, ওটার বিচারও হবে না। এটা আপনারা আমার করুন না কথাটা তালিকা, হলো, আপনারা যখন হবে, যাবেন নিশ্চয়ই- হবে, হুম। হবে। আমার কথাটা হলো তাও না, তারা যা বিচার করুক, কিন্তু বিচারের মধ্যে আমরা চাই যে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে যারা বিরোধিতা করেছে তাদের বিচার হবে এমন নিরপেক্ষ এবং স্বচ্ছ যা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই স্কাইপি কেলেঙ্কারির বিচার, তাহলে কি আমরা একটা প্রশ্নবিদ্ধ, একটা কলঙ্কিত অধ্যায় আমরা সূচনা করব এই বিচার নিয়ে? সেটা আমি মনে করি না। আর আরেকটা বিষয় যেটা আমি বলতে চেয়েছিলাম, যে এই যে এই 1-11 বিষয়টা বলেছেন, দেখেন একটা স্বচ্ছ প্রক্রিয়া থেকে যে 1-11 আসলো, এই 1-11 সরকারটা পুরোপুরি, আজকে 1-11 দিন ছিল, 11ই জানুয়ারি ছিল, এবং আমরা এই 11ই জানুয়ারিকে কালো দিবস হিসেবে কালো পতাকা আখ্যায়িত মিছিল করেছি, করেছেন। এবং আমরা কালো পতাকা মিছিল মিছিল করেছি। করেছেন। এই কারণেই যে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করে ফখরুদ্দিন মঈনুদ্দিন এই অবৈধ সরকার ইয়াজউদ্দিনও। প্রতিষ্ঠিত করেছিলেন, ইয়াজউদ্দিনও, আমি আপনার সাথে দ্বিমত করছি না, এবং এরা এটা প্রতিষ্ঠিত করেছিল, এবং কিন্তু সংবিধানের ইয়াজউদ্দিন বাইরে তো আপনাদেরই লোক ছিল, আপনাদেরই রাষ্ট্রপতি। মঈনুদ্দিন, শুনেন, ফখরুদ্দিনও লোক তো ছিল বাংলাদেশের, ওনাদের। আপনাদের আমাদের কোনো লোক নেই, লোক না, বাংলাদেশের। না, আপনার দলেরই যখন- মনোনীত রাষ্ট্রপতি এখন তিনি। বিষয়টা হলো যে কে যে কখন কোন দলে থাকে। আপনি যতক্ষণ পর্যন্ত দেশের জন্য কাজ করবেন তখন আপনি দেশপ্রেমিক, যখনই দেশের বিরুদ্ধে যাবেন তখনই দেশদ্রোহী। কাজেই কেউ বলতে পারে না যে আপনি কতক্ষণ দেশপ্রেমিক আর কতক্ষণ দেশদ্রোহী, এটা আপেক্ষিক ব্যাপার। এখন আমি 1-11 সরকারের কথা বলছি, যে তারা যেভাবে অবৈধভাবে এসছিল, এবং সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের, সেই সংবিধান লঙ্ঘন করে তারা 2 বছর তারা এই দেশকে চালিয়েছে। এবং অত্যন্ত দুঃখজনক, মাননীয় প্রধানমন্ত্রী তখন, বর্তমান যিনি প্রধানমন্ত্রী, তখন বলেছিলেন যে এই সরকার, এই অবৈধ সরকার, কিন্তু উনি অবৈধ বলেননি, সরকার আমাদের আন্দোলনের ফসল, এবং এর প্রতিটা কাজকে আমরা বৈধতা দেব। আজকের এই 11 তারিখের এই কালো দিবসে এই ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারকে আমি না, শুধু আমি এবং বাংলাদেশের মানুষ ধিক্কার জানায়। আপনার কি আচ্ছা, এই মন্তব্য? বিষয়টা বলার আগে আগের কয়েকটা বিষয় বলি, যে হলমার্ক ডেস্টিনি নিয়ে যেমন মিডিয়াতে এসছে, এর আগের করাপশনগুলি, মানে বিএনপি যখন ক্ষমতায় ছিল মিডিয়াতে সয়লাভ হয়ে গেছে বিভিন্ন ইনফরমেশন, কিন্তু গভর্নমেন্টের দিক থেকে কোনো অ্যাকশন নিতে দেখিনি। আজম ভাই আমাকে বলে ইনফরমেশন থাকলে মামলা করুন, মামলা তো চলছে, হচ্ছেই তো, এবং অনেক কিছু তো বের হয়ে আসছে। এফবিআই এজেন্ট এসে সাক্ষ্য দিয়ে যাচ্ছে মানি লন্ডারিং এ তারেক রহমান এগেইনস্টে। আরাফাত রহমান কোকোর
টাকা উদ্ধার করে বাংলাদেশে চলে আসছে। টাকার ইন্টারেস্ট ফেরত আসছে বাংলাদেশে। আপনি এর বেশি কি বলবেন? এবং এটা কিভাবে আসলে দেখেন, সিমেন্টস এগেনস্ট আমেরিকান গভর্নমেন্ট কেস করেছে আমেরিকান কোর্টে, সেইখানে বলছে কাদের কাদের টাকা দিয়েছে, তার মধ্যে আরাফাত রহমান কোকুর নাম। এখানে তো আওয়ামী লীগের বা গভর্নমেন্টের সাথে সম্পৃক্ততাই নাই। তারপরে তাদের অ্যাকাউন্ট সিজ করে কোথায় কোন অ্যাকাউন্টে কোকো টাকা আপনার মানে ঘুষটা রিসিভ করেছে সেটাও কনফিসকেট করা হচ্ছে, তারপর সেই টাকা এখানে আসছে। এটা তো অস্বীকার করার কোনো কারণ নেই। কাজে এই জিনিসগুলি এখন অ্যাকশন নেওয়া হচ্ছে। আমি তো আশা করব এই যে দুর্নীতির বিপক্ষে যে অবস্থানটা আজম ভাই যেটি বলছেন, বিএনপি ক্ষমতায় আসলেও সেটা থাকা উচিত। সে আরাফাত রহমান কোকো হোক, তারেক রহমান হোক, আবুল হোসেন হোক, ডেস্টিনি হোক, হলমার্ক, হোয়াট এভার ইট ইজ, আমি এই গভর্নমেন্টকে সেই জায়গাতে অ্যাপ্রিসিয়েট করি। দে টুক আ স্ট্যান্ড এগেইনস্ট ইট। আপনার বারাক ওবামা যখন প্রেসিডেন্ট 26 জন শিশুকে মেরে ফেললো গুলি করে, কেউ কি বলেছে এটা বারাক ওবামার দোষ? সবাই কিন্তু ইউনাইটেড হয়েছে। গভর্নমেন্ট তো একটা অ্যাকশন নিচ্ছে। একটা ঘটনা ঘটতে পারে একটা দেশে, গভর্নমেন্ট দুরকম অ্যাকশন নেয়, একটা প্রিএমটিভ, একটা পিউনিটিভ। ঘটনা ঘটার আগেই যাতে এমন ব্যবস্থা থাকে যাতে না ঘটে, কিন্তু সবকিছু আপনি আটকাতে পারবেন না, ঘটে যাবে, বড় বড় দুর্নীতি হয়ে যাবে, স্ক্যাম হয়ে যাবে। বাট তারপরে গভর্নমেন্ট কি করছে? দে আর টেকিং অ্যাকশন, যেটা পূর্ববর্তী সময় আমরা দেখিনি। একাগ্রের ব্যাপারটা বলে আপনি বলছেন ইয়াজউদ্দিন হচ্ছে বিএনপির লোক, মইনুদ্দিন আহমেদ কাদের লোক, ফখরুদ্দিন কাদের লোক, সবই তো বিএনপির লোক ছিল। এবং আমি বলি বিএনপির লোক ছিল, তারা তো ওয়ার্ল্ড ব্যাংক থেকে ধরে এনে গভর্নর কে বানিয়েছিল? বিএনপি বানিয়েছিল। মইনুদ্দিন আহমেদকে 6 জনকে সুপারসিড করে উঠে জেনারেলকে মানে আর্মি চিফ কে বানিয়েছিল? বিএনপি বানিয়েছিল। ইয়াজউদ্দিন আহমেদকে যেটি বলছেন, তারা যখন ছিলেন তখন দেশপ্রেমিক, কিন্তু দেশদ্রোহী হতে সময় লাগে না। এখানে আমি আসি, কর্ম দিয়ে বিচার। আমি শেষ করেছি, এটার উত্তর দেব না, এখানে শেষ। এখানে খুব অথেন্টিক্যালি একটা কথা বলি, 111 এসেছিল এবং আসার জন্য দায়ী ছিল অনলি অ্যান্ড অনলি আমি বলবো তৎকালীন বিএনপি সরকার। তারা ইলেকশনকে ম্যানিপুলেট করার জন্য যেভাবে বিচারপতিদের বয়স বাড়ানো থেকে শুরু করে আজিজ মার্কার যে ইয়েটা করেছিল আপনি জানেন, যে ইলেকশন কমিশন, এবং ভোটার লিস্টটা একটা ভুয়া ভোটার লিস্ট, 1.25 কোটি ভুয়া ভোটার লিস্ট সহ 22 জানুয়ারি যে ইলেকশনটা তারা করতে যাচ্ছিল 2007 সালে, এই ইলেকশনটা যদি হতো তাহলে তো এটা গণতন্ত্র হারিয়ে যেত আবার বাংলাদেশ থেকে। সেটা এগেনস্টে প্রোটেস্ট করেছে তৎকালীন বিরোধী দলরা সবাই মিলে। সেই প্রোটেস্টের অংশ হিসেবে প্রাথমিকভাবে 111 এসছে, আপনি খেয়াল করেন। এবং আসার পরে যেটা মানে আকাঙ্ক্ষার জায়গাটা কি ছিল? একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা। কাজে ওই আন্দোলনের ফসল হিসেবে অতটুকু ঠিক ছিল। তারপরে 111 আবার যে ম্যানিপুলেশন শুরু করলো, গণতন্ত্রকে আবার পুনরায় চুরি করার যে প্রচেষ্টা, সেই জিনিসটাকে তো সবাই প্রোটেস্ট করেছে, তার এগেইনস্টে তো সবাই দাঁড়িয়েছে। সেই জায়গায় আমি বলবো যে 111 আসাটা প্রয়োজন ছিল। দুই নেত্রী ভিকটিম 111 আসলো কেন? আপনি ওই সময় তৎকালীন গভর্নমেন্ট এত হুজুতি করলো কেন? ইলেকশনকে ম্যানিপুলেট করার জন্য। আবার আসতেই হবে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেওয়ার জন্য। যে রূপরেখায় যে তত্ত্বাবধায়ক সরকার যেটা ছিল সেটাকে ম্যানিপুলেট করেই তো নষ্ট করে দেওয়া হলো। আজকে তত্ত্বাবধায়ক সরকারের পুরো কনসেপ্টই অ্যাট স্টেক। এটাই আজকে গণতন্ত্রের জন্য হুমকি হয়ে আহমেদ আজম খান, আপনি উত্তর দিতে চাচ্ছিলেন? জি, আমি উত্তর দিতে চাচ্ছিলাম এই জন্যই যে জনাব আরাফাত কিছু ভুল তথ্য দিয়েছেন। বলেন। ভুল তথ্যের মধ্যে হলো যে এই যে আরাফাত রহমান কোকুর কথা বলা হচ্ছে, যে আরাফাত রহমান কোকু তিনি ঘুষের টাকা, উনি ঘুষ শব্দটা উল্লেখ করেছেন, যে ঘুষের টাকা উনি সিমেন্স থেকে নিয়ে সিঙ্গাপুরে রিসিভ করেছেন। আচ্ছা, আমি তো একজন আইনজীবী, আমি জানি মানি লন্ডারিং মামলা কোথায় হবে। আপনি বাংলাদেশ থেকে যদি সিঙ্গাপুরে কোনো লন্ডারিং করেন, অর্থাৎ মামলা টাকা পাচার করেন, সেটা মানি লন্ডারিং মামলা হবে। কোকো রাজনৈতিক ব্যক্তিত্ব নন, কোকো একজন ব্যবসায়ী। তিনি সারা জীবনই ব্যবসা করেন প্রথম থেকেই। তার টাকা যদি সিমেন্সের সাথে ব্যবসার টাকা যদি সিঙ্গাপুরে তার অ্যাকাউন্টে আসে, সেখানে মানি লন্ডারিং হয় কি করে? আর এই যে এফবিআই এর এজেন্টরা, প্রজেক্টটা তো বাংলাদেশের প্রজেক্ট, এটার এগেইনস্টে যদি কেউ টাকা নেয়, ঘুষ নেয়, সেটা কি? আপনি বাংলাদেশের একজন ব্যবসায়ী, উনি বলুন, আপনি ইন্টারন্যাশনাল বিজনেস করেন। ইন্টারন্যাশনাল বিজনেস করলে সেখান থেকে আপনার টাকা যদি আমেরিকা থেকে সিঙ্গাপুরে আসে, এটা ইন্টারন্যাশনাল বিজনেসে, বাংলাদেশ থেকে যায় নাই, এটা কোনো মানি লন্ডারিং মামলা হবে না। আর আরেকটা জিনিস হলো যে কোকোর সাথে আরো কে কে আছে। জাতীয় সংসদে মাননীয় অর্থমন্ত্রীকে জিজ্ঞেস করেছিলেন যে ওই অ্যাকাউন্টে আর কে কে অ্যাকাউন্ট হোল্ডার। উনি বলছেন আমার পক্ষে সেটা বলা সম্ভব নয়। কারণটা কি সম্ভব নয়? কোন কারণে সেটা বলা সম্ভব নয়? রহস্যটা কোথায়? বলুন, আপনি বলুন। এটা তো উনি জানেন, আমি তো জানি না। এফবিআই এর যে এজেন্ট এসেছিলেন, আদৌ কি এফবিআই এর এজেন্ট? উনি এফবিআই এর কোন পর্যায়ের? এফবিআই যদি এখানে সাক্ষ্য দিতে আসে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের এফবিআই একটা এজেন্সি,
গভর্নমেন্ট এজেন্সি, তাদের সেখানের অনুমতি ছাড়া আসতে পারবে না। সে কোন পর্যায়ের এজেন্ট? আদৌ তিনি এফবিআই এর কোন পর্যায়ে প্রতিবাদ জানিয়েছে কোন যে তাদের এজেন্ট না? এফবিআই কে জানানোই হয় না, এফবিআই এর প্রয়োজন নেই। এটা তিনি এফবিআই এর এজেন্ট ছিলেন না, তিনি ছিলেন এফবিআই বিভিন্ন মানুষের সাথে কাজ করে, যেমন পুলিশের সোর্স থাকে, একটা এফবিআই এর সোর্সকে এনে এফবিআই বানানো হয়েছে। এটা আরেক ধরনের জালিয়াতি ছাড়া আর কিছু না। কাজেই এই যে দুদক যে বর্তমানে ইয়ে থেকে টাকা আনছে সিঙ্গাপুর থেকে, এটা আদৌ মানি লন্ডারিং এর টাকা না, এটা কুকুর ব্যবসা, এটা কুকুর ব্যবসার টাকা, ইন্টারন্যাশনাল বিজনেসের টাকা। এটা মানি লন্ডারিং যদি বাংলাদেশ থেকে যেত, টাকাটা পাচার হয়ে ওটা মানি লন্ডারিং হতো। এখন এটা কি আসলে কোকোর টাকা যেটা আনা হয়েছে? যেটা আনা হয়েছে সেটা গভর্নমেন্ট বলছে কুকুর টাকা, কিন্তু আমি যেটুকু জানি যে কুকুর টাকা যদি হয়েও থাকে, এই টাকা গভর্নমেন্ট একবারের জন্য দুদক বলে নাই যে এই টাকা বাংলাদেশ থেকে গেছে। আমি যেটুকু জানি কুকু ইন্টারন্যাশনাল বিজনেস করতো, দেশীয় ভাবে কুকু রাজনীতি করতো, সিঙ্গাপুরেও টাকা রাখতো, সিঙ্গাপুরে তার অ্যাকাউন্ট থাকতে পারে। ইন্টারন্যাশনাল বিজনেস করলে আপনার দেশের বিভিন্ন দেশে অ্যাকাউন্ট থাকতে পারে, এক দেশ থেকে আরেক দেশ থেকে টাকা আসতে পারে, বাট মানি লন্ডারিং কখন হবে? আপনার এই দেশ থেকে যখন টাকাটা যাবে এই দেশে। এখানে যেটা ভুল হচ্ছে আজম ভাই, আমি শেষ করিনি তো, এইটা সম্পূর্ণভাবে জিনিসটাকে শুধুমাত্রই অপপ্রচার করা ছাড়া আর কিছুই না। আর আরেকটা কথা উনি একটু ভুল তথ্য দিয়েছেন, আমি এই মুহূর্তে এই কথার ভিড়ে, আচ্ছা আবার মনে পড়লে আবার বলবেন, আপনি মনে পড়লে আবার বলবেন, অসুবিধা নেই। দেখেন, আপনি ইতিমধ্যে মনে করেন তখন আবার বলার সাথে যারা ইনভলভ, তাদের পৃথিবীর বিভিন্ন দেশে অ্যাকাউন্ট থাকতেই পারে, লিগালি এন্ড এথিক্যালি, কোনো সমস্যা নাই, কিন্তু এটা আমি একমত আজম ভাইয়ের সাথে, এবং তাদের বিভিন্ন অ্যাকাউন্টে টাকা থাকতে পারে, কিন্তু এটা মানি লন্ডারিং এর কথা বলা হচ্ছে না, এটা বলা হচ্ছে ঘুষের টাকা। এবং আপনি আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের ইয়েতে যান, ওয়েবসাইটসে যান, যারা দর্শক দেখবে তারা যাক, আমার কথা শুনতে হবে না তো, বিশ্বাস করতে হবে না, গো দেয়ার, কোকুর নামটা লেখা আছে ওখানে। আমেরিকান গভর্নমেন্ট সিমেন্সকে কেন ধরেছে? সিমেন্স কাজ পাওয়ার জন্য বাংলাদেশে ঘুষ হিসেবে টাকাটা দিয়েছে, ব্যবসা না, সেই টাকাটা তারা, আমরা তো কেউ দাবি করছে না বাংলাদেশে গেছে, সিমেন্স তো পাঠিয়েছে কোকো সিঙ্গাপুরের অ্যাকাউন্টে। You get my point? ওইটা তো ঘুষের টাকা, যেটা নিয়ে নামে কিন্তু কোনো মামলা হয়নি। কোকোর নামে মামলা না, আমি বলি আপনাকে, ঘুষের টাকা যদি কোকোর না, তাহলে কোকোর নামে মামলা হবে না। কোকোর নামে কার এগেইনস্ট? ওয়াশিংটনে যে মামলাটা হয়েছে ফেডারেল কোর্টে, আমি তো বলে দিচ্ছি, মামলাটা হয়েছে সিমেন্সের নামে, কোকোর নামে না। সিমেন্সের নামে মামলা হচ্ছে, কোকো এখানে ঘুষের প্রশ্নই উঠে না। আজম ভাই, আপনি যা পড়ে দেখেন স্টেট ডিপার্টমেন্টের, আমি শিওর আপনি জানেন, দর্শকদেরকে বলছি আপনারা দেখেন, সিমেন্সের এগেইনস্টে, আজম ভাই একটু বলি, সিমেন্সের এগেইনস্টে আমেরিকান গভর্নমেন্ট মামলা করেছে কোকোকে ঘুষ দেওয়ার জন্য। কোকোর এগেইনস্টে মামলা কিভাবে করবে? ওয়াশিংটন কোর্টে তো জুরিসডিকশন নাই কোকোর এগেইনস্টে। আপনার কি মনে আছে যে নির্বাচনের আগের দিন কোকোর নামে বিশাল রকমের একটা হলো, নির্বাচনের ঠিক আগের দিন বাংলাদেশের পত্রপত্রিকায়, এবং সেটা দুদক থেকে বলা হলো যে কুকুর বিরুদ্ধে মামলা, আসলে সম্পূর্ণভাবে মিথ্যা। আপনি আমাকে এটা মিথ্যা কথা, কুকুর বিরুদ্ধে মামলা হয় না, তাহলে বুঝেন, আপনি আমাকে বলেন এটা স্ট্যান্ডবাজি, সেটা তখন কেয়ারটেকার গভর্নমেন্ট করেছে, ওইটা মিথ্যা ছিল, সেটাকে আমি স্বীকার করব আজম ভাই, যেটা মিথ্যা সেটা মিথ্যা, আমি জাস্ট পলিটিক্যাল রেটরিক্স এর মধ্যে নাই, আমি তথ্যপত্র সত্য কথা, কুকুর এগেইনস্টে মামলা হয়নি, কেউ যদি বলে থাকে মিথ্যা কথা বলেছে, বাট আজম ভাই স্বীকার করলো দুদক বলেছিল মিথ্যা কথা বলেছে, কিন্তু আজম ভাই বলল যে মামলাটা হয়েছে সিমেন্স এগেইনস্ট আমেরিকান গভর্নমেন্ট, বললো না? আপনি আমাকে বলেন কোন এলিগেশনে মামলাটা হয়েছে? এলিগেশনটাই তো ওইটা যে তুমি কোকোকে টাকা দিছো, দ্যাট ইজ এলিগেশন। গো এন্ড লুক ইনটু দেয়ার ওয়েবসাইট, লেখা আছে, আমি একটা টক শোতে পড়েও শুনিয়েছি, সামহাও আজকে আমার কাছে নাই, আপনি আজকে আনলে আমিও দেখতাম, আমি যেটুকু জানি ওয়েবসাইটে আমিও যেটুকু দেখেছি, সিমেন্স তার কাজের জন্য ফেডারেল কোর্টে যে মামলাটা হয়েছে, সিমেন্সের বিরুদ্ধে অনেক এলিগেশন। সিমেন্স একটা মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন, তারা বিভিন্ন ব্যবসার সাথে বিভিন্ন রকমের নিয়মের কারণেই, এটা আমেরিকায় কিছু অনিয়মের কারণে এই মামলাটা হয়েছে। এই প্রশ্ন কোকোকে ঘুষ দেওয়া হচ্ছে, এটা লেখা আছে, এটা একেবারেই সত্য না। আচ্ছা, কোকো প্রসঙ্গ থেকে একটু অন্য প্রসঙ্গ আসছে, আমি সময়ও যেহেতু শেষের দিকে, এখন রাজনৈতিক রাজনীতির স্বীকার করবো না, কিন্তু এটা তো সেটা আমার মনে হয় হ্যাঁ, আপনি আমাকে দেখাবেন কোন একটা টকশোতে নিয়ে আসবেন, আমি তখন স্বীকার করবো, আমিও নিয়ে আসবো আমার এই যে কোকো এই মামলার সাথে সম্পৃক্ত। ঠিক আছে, আরেকদিন ওই কাগজটা নিয়ে আমরা একটা টকশো করব। যে বিষয়টি এখন আমি আপনাদের দুজনকে জিজ্ঞেস করছি, যে এখন যে সংকটের জায়গাটি যে মাত্রায় গিয়ে পৌঁছেছে, বিএনপি একটি আন্দোলনের মধ্যে আছে, আপনি নিশ্চয়ই জানেন, সেই আন্দোলনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার আছে এবং 8 দলীয় জোটের আরো নানা ইস্যু আছে, এমনকি তাদের দলের মহাসচিবের গ্রেপ্তারের প্রসঙ্গ আছে।
এই আন্দোলনটিকে আপনি কিভাবে দেখছেন? জনাব শ্যামল দত্ত, আমি একটু ওই কথাটা মনে পড়েছে, নইলে ভুলে যাব। ঠিক আছে, বলুন। জনাব আরাফাত বলেছেন যে তখন বিএনপি সরকার নির্বাচনটা করতে চেয়েছিল 1.25 কোটি ভুয়া ভোটার তৈরি করে। এই কথাটা কিন্তু পত্র পত্রিকায় নানানভাবে বিএনপিকে অভিযোগ করা হয়, অথচ সত্যটা অনেকেই জানেন না এবং সত্যটাকে জানতে দেওয়া হয় না। সত্যটা হচ্ছে যে বিএনপির আমলে কোনো ভোটার লিস্টই হয়নি। এই ভোটার লিস্ট হয়েছে আওয়ামী লীগের। নো, আমি আপনাকে শেষ করি। আওয়ামী লীগের আমলে 96 থেকে 2001 এই সময়ে ভোটার লিস্ট হয়েছিল। বিএনপি বলছে আমরা নতুন করে ভোটার লিস্ট করব। তখন ব্যারিস্টার আমিরুল ইসলামকে দিয়ে আওয়ামী লীগ মামলা করেন যে না, কোনো নতুন করে ভোটার লিস্ট হবে না, ভোটার লিস্ট শুধু আপডেট করানো হবে, শুধু হালনাগাদ করা হবে, কোনো ভোটার লিস্ট হবে না। অর্থাৎ ওই যে 1.25 কোটি ভুয়া ভোটার, ওটা আওয়ামী লীগ করেছিল, কিন্তু জনগণকে বুঝতে দেওয়া হয় না। জনগণকে আওয়ামী লীগের প্রচার মাধ্যম শুধু বলে বিএনপি 1.25 কোটি ভোটার করে তারা নির্বাচনের বৈতরণী পার হতে চেয়েছিল। কথাটা সত্যি নয়। আওয়ামী লীগের এই ভুয়া ভোটার 1.25 কোটি, বিএনপি বলছিল যে আমরা নতুন করে ভোটার লিস্ট করব, কিন্তু ব্যারিস্টার আমিরুল ইসলাম ওই হাইকোর্ট থেকে ভার্ডিক্ট পর্যন্ত নিয়েছিল, আপনারাও জানেন, যে না আর ভোটার লিস্ট হবে না, এটা শুধু হালনাগাদ হবে। কাজেই যে অভিযোগটা বিএনপি আওয়ামী লীগের দাবি তো ছিল একটি ছবি সম্বলিত ভোটার তালিকা। হ্যাঁ, সেটা কিন্তু ওই সময় সহ মহাজোটের যে 33 দফা দাবি, তার মধ্যে অন্যতম দাবি ছিল। এটা কিন্তু তখনকার দাবি ছিল না। আওয়ামী লীগ, আপনার মনে থাকার কথা তো, এটা তো একেবারে রেকর্ডে, যে ব্যারিস্টার আমিরুল ইসলামকে দিয়ে আওয়ামী লীগ মামলাটা করলেন যে নতুন ভোটার লিস্ট হতে পারবে না, ভোটার লিস্ট শুধু আপডেট হবে, হালনাগাদ হবে, এবং হাইকোর্টও এই ভার্ডিক্ট দিল। তাহলে বিএনপি যেখানে ভোটার লিস্টই করলো না, সেখানে 1.25 কোটি ভোটার কি করে আসবে বলেন? এটা সম্পূর্ণ এই ভোটার গুলো করেছিল। অন্য ইস্যুতে যেতে পারবো না, আপনি যদি এটা জবাব দিন। এটা যেটা হচ্ছে যে তখন মহাজোটের বা যারা বিরোধী দলে ছিল তাদের আশঙ্কা ছিল নতুন ভোটার লিস্ট করলে বিএনপি এখানে আরো ভুয়া ভোটার বাড়াইতে পারে। এজন্য তাদের দাবিটা ছিল যে আওয়ামী লীগের 1.25 কোটি ভুয়া ভোটার আছে, ওইটাই থাকুক। আর না, তারা যেটা চেয়েছিল এটাকে হালনাগাদ করতে। আজম ভাই নিজেও বললেন হালনাগাদ মানে এটাকে আপডেট করা, এটাকে পরিচ্ছন্ন করা। মহাজোটের তো একটা দাবি ছিল ছবি সহ ভোটার, সেটাই বলছি, হালনাগাদ করার অর্থ হচ্ছে সেটা কিন্তু ওই পিরিয়ডের দাবি ছিল। এই প্রসেসে এটাকে আরো 33 দফার দাবি ছিল মহাজোটের, আর অন্যতম দাবি এক্স্যাক্টলি এটাকে পরিচ্ছন্ন করা। কোনোভাবেই মহাজোট বা কোনো রাজনৈতিক দল তখন এই 1.25 কোটি ভুয়া ভোটার সহ এই ভোটার লিস্টের আওতায় ইলেকশন করতে রাজি হয়। আচ্ছা, আমি 1 মিনিট করে সময় দিতে চাই আপনাদেরকে। এই যে এখন যে সংকটটি আছে, এটা থেকে মুক্তির উপায় কি, এক লাইনে যদি একটু বলেন। আমি এক লাইনে বলবো, সংকট আরো ঘনীভূত হয়ে মহাসংকটে রূপ নেবে যদি এই মুহূর্তেই আমরা একটা সমঝোতায় না পৌঁছাই। সে সমঝোতাটা হলো যে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পদ্ধতি উদ্ভাবন করা, এবং সেটা তত্ত্বাবধায়ক সরকার বলেন বা অন্তর্বর্তীকালীন সরকার বলেন, যে নামেই বলেন। হ্যাঁ, এখানে আমি একমত যে তবে একটা জিনিস একটু মাথায় রাখা, যে নির্বাচিত ব্যক্তিদের নিয়ে যাতে অন্তর্বর্তীকালীন সরকারটি হয় সেটা মাথায় রাখা হচ্ছে গণতন্ত্রের স্বার্থে। আচ্ছা দর্শক, সবশেষে যেটি জনাব আহমেদ আজম খান বলেন, একটি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া খুঁজে বের করাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে এবং সবচেয়ে বেশি প্রয়োজন, বিশেষ করে রাজনৈতিক সংকট থেকে উত্তরণের পথ যদি আমরা খুঁজতে চাই। এক্ষেত্রে অধ্যাপক আরাফাত যেটি যোগ করলেন একটু, যে সেটি নির্বাচিতদের নিয়ে করলেই ভালো। আহমেদ আজম খানের বক্তব্য একটু বেশ একটা ওয়াইড একটা ইয়ে আছে, সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন নাম হোক আর তত্ত্বাবধায়ক নাম হোক, তাতে কোনো আপত্তি নেই। এখন সেই জায়গাটিতে রাজনৈতিক দলগুলো একটি সমঝোতায় পৌঁছতে পারছে কিনা, সেটি কিন্তু আমরা সাধারণ জনগণ সেদিকে তাকিয়ে আছি। অধ্যাপক আরাফাত এবং আহমেদ আজম খান, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ অনুষ্ঠানটি দেখার জন্য। আপনাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকুন সবাই।